বাইক তো ঢাকা শহরে আসলে বাইকের উপরে কোনো কথাই নেই। একজন ভাড়া চালায় 30,000 টাকা বাইকের দাম, যে 30,000 টাকার উপরে লাগবে আমার লাইসেন্সটা করতে, একটা হেভি লাইসেন্স করতে গেলে। কিন্তু সে কী করে, ভাড়া চালাইতেছে, সামনে এসে বাউলি মারবো, তারও না এটা দেখবো না। আমি এত বড় একটা গাড়ি চিপাতা ঢুকাই, চিত্র চাপ লাগবো, সামনে এসে বেরিয়ে গেলে তারা আমার সাথে খারাপ আচরণ। বাকি লোক বলে কি ঠিকই আছে। ওই যে আমাদের খাসিলতের কারণে এখন আমাদের সাপোর্ট নাই, যার জন্য এই বাইকটাই অটোগুলা যদি অবৈধ যানবাহন মেন রাস্তায় না আসলে দুর্ঘটনার হার এবং আমাদের যানজট এগুলো অনেকটাই কমে যেত। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, বর্তমানে আপনি কোন ব্যানারের গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমার নাম মোহাম্মদ কামাল, আমি ইউনাইটেড প্রাইভেট লিমিটেড চালাইতেছেন। জি। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, বা এই মোটর ডিপার্টমেন্টে আসার যে আগ্রহটা জাগে এটা কিভাবে, সেই শুরুর গল্পটা যদি আমাদের কাছে শেয়ার করেন। শুরুর গল্পটা বলতে, আমি তো ঢাকায় বড় হয়েছি, ঢাকা কুড়ির বিশ্বরে বড় হয়েছি। আমার ওস্তাদের নাম শাহজাহান, উনি এখনও জীবিত আছে। ওনার পিছরা মূলত এখানে আসা, কারণ ওনার পিছনে সবসময় স্বপ্ন ছিল যে আমি কোনোদিন একজন বাস ড্রাইভার হব। আমার বাবার সাথে আমি সিলেটে যাইতাম, তখন আমি ছোটো ছিলাম। তখন আমার বাবার প্রশ্ন করতাম যে আব্বা, ড্রাইভার তো সামনে বসে রয়েছে, তাহলে পিছন দিয়ে যদি এসে লাগাই দেয় তাহলে সেটা দেখবো কীভাবে। আমার আব্বাই সবসময় বলতো কি, এই তুই চুপ থাক, তুই চুপ থাক। আমি বলতাম না, যদি পিছনে লাগাই দেয় তাহলে ওই ড্রাইভারটা দেখবো কীভাবে, পিছন দিকে তো তাকায় না। কয়টা ড্রাইভার তখন হবি তুই, তখন দেখা যাবে তুই কি ড্রাইভার হবি। আমার তখন থেকে স্বপ্ন যে আমি কোনো একদিন ড্রাইভার হবো, এরকম একটা বড় গাড়ি চালাবো, যে পিছনে কীভাবে ফলো করে ওইগুলো দেখার চিন্তা ভাবনা। তখন থেকে আমার বাবাই বলতো যে হ্যাঁ তুই ড্রাইভার হবি। আমার 5 ছেলের ভিতরে কেউ না হইলেও তুই সর্বপ্রথম ড্রাইভার হবি, এটা বোঝাই দিতেছে। ওইখান থেকে আমার স্বপ্ন যে আমি ড্রাইভার হয়ে দেখবো যে কীভাবে ড্রাইভাররা সামনে বসে থাকে পিছন সাইডগুলো ফলো করে। ওইটাই আমার স্বপ্ন ছিল, ওইখান থেকে আমার ড্রাইভার হওয়ার মূলত স্বপ্ন। তখন থেকে আমি চিন্তা ভাবনা করতাম যে ড্রাইভার হব। তখন ওই যে আমার ওস্তাদ শাহজাহান, ওনার হাত ধরে আসলাম, উনি আমাকে ড্রাইভার বানায় সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছে, এখন আসছি। ওই যে আমার ওস্তাদের সাথে তখন আমি বলছি ওস্তাদ ড্রাইভার, তখন আমি ওনার গাড়িতে ছিলাম, ওনার নিজস্ব গাড়ি ছিল, উনি আমার বাড়ির সামনে গাড়ি রেখে দিত। আমি খালি গাড়িতে এসে ছোটো তো তখন বুঝতাম না, গাড়িতে এসে বড়িতে থাপড়াইতে আমার ডাক পারতাম রামপুরা বাড্ডা, মানে বুঝতাম না, এভাবে ডাকতাম। তখন একদিন 2 দিন সে দেখছি, দেখার পরে বলতেছে তুমি কার ছেলে। তখন আমার বাবার নাম বলছে, আমার বাবার সাথে আবার আমার ওস্তাদের একটা সম্পর্ক ছিল। তখন বলার পরে বলছে যে ঠিক আছে, তোমার তো এতই আগ্রহ, তাহলে আমি তোমার নিয়ে যাবো তোমার বাবার সাথে বইলা। কিন্তু আমার বাবা কিন্তু কখনোই মোটর ডিপার্টমেন্ট পছন্দ করতো না, বলতো ওরা নিশা করে, মারা দেবি, তুই এটা করবি ওইটা করবি। তখন আমার ওস্তাদের বলার পর আমার ওস্তাদ আমার গার্জেনটা বুঝায় বলছে যে ছেলে যত আগ্রহ তাহলে আমার কাছে দাও। তখন আমি ওই যে ওস্তাদের শাহজাহান ওস্তাদের হাত ধরে আমি মোটর ডিপার্টমেন্টে আসা। ওই যে ওনার সাথে আমি হেল্পারি করছি, তারপর ওনার সাথে ভাড়া কাটছি রামপুরা রোডে। ভাড়া কাটার পর উনি আমাকে আস্তে আস্তে হাত ক্লিয়ার করে উনি আমাকে রামপুরা রোডে চার্জ দিচ্ছে। আমি সবসময় সন্ধ্যার পরে ঘুমায় যেতাম, ভাড়া কাটে আমার আঙ্গুলের চিপায় টাকা থাকতো, ওই টাকা পয়রা থাকতো, যাত্রীরা আমার টাকা উড়াই দিত। আমার ওস্তাদ আমার প্রচুর শাসন করতো। তখন যখন দেখতো যে আমার ওস্তাদ স্টার্টিং ছাড়লে আমি ঘুমাইতাম না, যেটা সত্য কথা। আমার ওস্তাদ যখনই বলতো তুই গাড়িটা চালা, তখনই আর আমার ঘুম নাই। তখন আমার ওস্তাদে করতো কি, ওই দেখা গেছে মালিবাগ থেকে ইয়ার থেকে ভাড়া কাটা শেষ, ওস্তাদে করতো কি তুই স্টার্টিং যাবো, কারণ জানে যে আমি ঘুমাই যাবো। স্টার্টিং বসা দিত আর আমার ঘুম নাই, তখন আমি ঘুমাইতাম না। যার জন্য আমার ওস্তাদে করতো কি, যে রাত্রেবেলা লাস্ট টিপের বেলা কইতো আর সামনে ডাক দিন, হইলো টাকা হারাই লিব, টাকা টুকা ফালাইতাম। যাত্রীরা অনেক সময় উড়াই, এখনকার যাত্রীর আগের যাত্রী তো অনেক পার্থক্য ছিল। ওনারা টাকা উড়াই আমার কাছে দিয়ে দিত, আবার আমি ইয়া করতাম। পরে ওস্তাদে কইতো আর ঘুমে ধরছে যে তোর ঘুমের ওষুধ দিতেছি। তখন এসে আমার স্টার্টিং ধরাই দিত, ওস্তাদ বসে থাকতো, আমার আর কোনো ঘুম নাই। তখন মানে ঘুম ভেঙে যেত, হ্যাঁ আমি গাড়ি চালাইতেছি, এখন আমার ঘুমান দেবো না। এগুলো আমার এখনও মনে আছে। এখন আমি ওস্তাদের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং ওস্তাদের প্রতি দোয়া করি। এখন আমার ওস্তাদ বাইসা আছে, তো উনি অনেকদিন বাইসা থাকুক, ওনার মাধ্যমে আমি এইভাবেই মোটর ডিপার্টমেন্টে আসা। মোটামুটি ইউনাইটেড তো ইদানি কাটছে। আমি আনা ব্যানারে গাড়ি চালাইছি, সোনার বাংলা চালাইছি, মুক্তিযোদ্ধা চালাইছি, ডিমল্যান্ড, তুরাক, শৌখিন, বিএমপির আমলে যখন শৌখিন ছিল তখন শৌখিন চালাইছি। মানে মোটামুটি মামি সিং ফিল্ডের যতটি গাড়ি আছে সমস্ত ব্যানারই কম বেশি চালাইছি। আর এখনকার শ্রমিকরা, আমাদের কিছু কিছু শ্রমিক আছে যারা নিশার সাথে যুক্ত হয়ে গেছে, ওরা নিশা পান করে, ওদের নিশা অবস্থা থাকার সময় সিনিয়র জুনিয়র মান্য নাই, যেটা না থাকার কারণে এখন আমাদের পরিবহনটা এই পর্যায়ে গেছে। আমরা যখন চালাইছি, এখনও আমি মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করতেছে। কিছুদিন আগে আমার ওস্তাদের সাথে দেখা হয়েছে, আমার শার্টের বোতাম এটা খোলা ছিল, আমি সাথে সাথে শার্টের বোতামটা লাগাই দিয়েছি যে আমার ওস্তাদ সামনে, আমি এটা লাগাই তুইছি। আমার ওস্তাদ বলছে মেয়ে বিয়া দিয়ে দিয়েছো, তারপর শার্টের বোতাম লাগানো লাগে, আমার সামনে এসে সাধু তা আমার ওস্তাদই কথা বলছে। আর আমাদের পিছনে যারা চাকরি করছে এরা মোটামুটি আছে, কিন্তু তাদের পর থেকে যে প্রজন্মগুলো জন্ম নিছে তাদের সাথে কোনো কথাই বলা যায় না। এখন বর্তমানে যে একমাত্র মূল কারণই নিশা যদি না থাকতো আমাদের পরিবহনে এখনও সম্মান থাকতো। কারণ আমাদেরকে এখন, আমি নিশা করি না, কিন্তু শতকরা 80 জন করতেছে, এই 80 জনের জন্য আমরা 20 জনের কোনো মূল্য নাই। ওই 80 জনে আকাম করতেছে, নাম হইতেছে আমাদের। এখন আমরা এক জায়গায় কথা বলতে গেলে ড্রাইভার, মানে আমাদের ড্রাইভার কথাটা বললে মানে মনে হয় কোনার গলাটা শুকায় গেছে, যে ড্রাইভার জানি কি একটা আতঙ্কর নাম। শুধু মূল কারণটা একটাই, যে আমরা নগদ টাকা কামাইয়া এই যে বিভিন্ন জায়গায় আকাম কোকামে নষ্ট করে বিভিন্ন নিশাপানি করার কারণে আমাদের সম্মানগুলো কমে গেছে। আর সিনিয়রদেরকে আমরা সম্মান দিব কীভাবে? এখনকার কিছু কিছু সিনিয়ররা আছে, তারা এই ছেলেদের সাথে বসে বসে নিশাপান করতেছে, তাই ওদের সাথে তো আমাদের কোনো ইয়া নাই। এর জন্য পরিবহনটা ধ্বংস হয়ে গেছে, নইলে পরিবহনে সম্মান ছিল, আজীবনই থাকতো।
এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে পরিবহনটা নষ্ট হয়ে গেছে। আগের দিনে যাত্রীদের সাথে আমাদের আচরণটা এরকমই ছিল যে আমরা শেরপুরে গাড়ি নিয়ে যেতাম, কিছু কিছু যাত্রী ছিল বাইটকান্দি ফুলপুরে আমাদের জন্য পিঠা বানায় নিয়ে আসতো, ওই পিঠা আমরা স্টাফদেরকে নিয়ে খাইতাম, কোনো কোনো সময় টার্মিনালে এসে খাইতাম। আর এখন আচরণটা এরকম হয়েছে যে যাত্রী নামতে গেলে আমাদেরকে বলে যে কার গাড়ি দিয়ে আসলাম, মানে একটা খারাপ ভাষা বললেই ব্রেক কর নামায় দে, এই কথাটা বলে। এটা যাত্রীদের দোষ না, এটা আমাদের দোষ। আমরা যাত্রীদেরকে শিক্ষা দিছি, আমরা ওদের সাথে কষ্ট দিছি, ওরা এখন এটা পাল্টা প্রতিশোধ নিতেছে। কারণ এখন আমাদের যাত্রীরা আমাদের সাথে ভদ্র আচরণ করতেছে, কিন্তু আমরা তো করি না। আমাদের করতে হবে, আমাদের করলে অবশ্যই আমরা ভদ্র আচরণ পাবো। এখন পরিবহন ব্যবস্থা খারাপের দিকে যাইতেছে, দেশেরও তো পরিস্থিতি ভালো না। যে দেশের যে পরিস্থিতি ওইটা বুঝি তো, গাড়ি বাড়ছে, ড্রাইভার স্টাফ বাড়ছে, আমাদের রুট কিন্তু বাড়েনি, রুটগুলো ওইগুলোই রয়েছে, যাত্রীগুলো ওরকমই রয়েছে। তাহলে এখন গাড়ি বাড়তেছে, তাহলে গাড়ি বাড়লে তো অবশ্যই যাত্রীর চাপ কমবো, আর দেশেরও তো পরিস্থিতি ভালো না। আর যার জন্য যে জায়গায় যাত্রী হবে সেই জায়গায় তো দেখা গেছে নিজস্ব কিছু সিন্ডিকেটের গাড়ি চলে, ওইখানে বাহিরের কোনো গাড়ি নেই। তাইলে আমরা যেরকম ডাইল ভাত খাওয়া পাইছি, এরকম পরিবহন শ্রমিক আছে যে তারা ঘুরে এসে টাকাও পায় না, আমরা তখন বেশি খাইতেছি। কিন্তু এরকমও শ্রমিক আছে যে যারা নর্মাল গাড়ি চালায়, ওদের মালিকের ইনকাম দিতে গেলে বেতন থাকে না, বেতন দিতে গেলে ইনকাম থাকে না, যার জন্য ওদের পরিচিতি। আমাদের একটা জায়গা আমাদেরও সীমিত, কারণ তুলনামূলক ওরকম বেতন এখন নাই, কিন্তু তারপর আমরা তো একটা চিন্তা ভাবনা আছে যে ঘুরে আসলে 200 টাকা পাই, এটা পামু। কিন্তু লোকালে কিন্তু সেটাও চিন্তা ভাবনা নেই, হয়তো আর 2000ও পাইতে পারে, 200 পাইতে পারে, আবার নাও পাইতে পারে। তাদের পরিস্থিতি খুব খারাপ। এগুলা মিলে বর্তমান দেশেরও পরিস্থিতি খারাপ, পরিবহন ব্যবসা খুবই খারাপ। এই যে একজন চালক যখন যাত্রা শুরু করে বা আপনি যাত্রা শুরু করবেন, তো ওই সময় আপনি কিভাবে যাত্রাপথ শুরু করেন বা একটা গাড়ি কি কি চেক করে যাত্রাপথ শুরু করা উচিত? অবশ্যই গাড়ির মোবিল, পানি, ব্রেকল এগুলো চেক করা যে কোনো ড্রাইভারই চালানো উচিত, কারণ এটা আমাদের মেন দায়িত্ব। একটা ড্রাইভারের দায়িত্ব হলে সকালবেলা গাড়িটা স্টার্ট করার আগে মোবিল, পানি, ব্রেকল এগুলো চেক করা, তারপর আমরা আল্লাহর নাম নিয়ে স্টার্টিংয়ে বসে স্টার্টিং সালাম করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর রাস্তায় আমরা চলি, সেটাই আমাদের লক্ষ্য। এবং কারোর সাথে খারাপ আচরণ করবো সেটা আমাদের লক্ষ্য থাকে না, কিন্তু আমাদেরকে রাস্তায় অনেক সময় পরিস্থিতি স্বীকার করে, যার জন্য আমরা করে ফেলাই। কিন্তু নিজেদের ভুল থাকলে নিজেরা পস্তাই, আবার যাত্রীদের ভুল থাকলে নিজেরা এটা অভিশাপ দিই, সেটা মানায় নিয়ে আমরা আসি। কিন্তু আমাদের মূল লক্ষ্য সকালবেলা আসি সবার সাথে ভালো আচরণ করার জন্য, এবং প্রতিটা ড্রাইভারদেরকে আমরা বলি যে দয়া করে ভাই, মালিকের সম্পদ দিচ্ছে আমাদেরকে চলে খাওয়ার জন্য, পানি, মোবিল এগুলো চেক করে নিয়ে সকালে সবাই নিয়ত করে আল্লাহর নাম নিয়ে বের হই। এটাই সকল ড্রাইভারদের কাছে আমার চাওয়া। তো বর্তমান সময়ে আপনি ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চালাচ্ছেন, জি। তো এই রুটের অবস্থা সম্পর্কে যদি কিছু বলতেন। রোডের অবস্থা সম্পর্কে আগে যে রুট ছিল এখন নাই। আগে তো হাই রোডে কোনো অটো উঠতে পারছে না, সিএনজি উঠতে পারছে না, অবৈধ যানবাহন উঠতে পারছে না। এখন বর্তমানে দেশের পরিস্থিতি, এখন অবৈধ যানবাহনের রাস্তা দখলে আছে। তারপর ওদের মাঝখানে মিলেমিশে আমরা চালাইতে হয়, কারণ বিভিন্ন জায়গায় এরকম যানজট লাগে যেটা বলার মতন। শুধু আমাদের পরিবহনের জাম না, এই যে মেন রাস্তার উপরে বিভিন্ন পরিবহনের করে ফেলাইছে, জয়নাবাজার স্ট্যান্ড আছে, তারপরে সিস্টোরে সিএনজি স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় এরকম। যেমন বাগের বাজারে গেলে 2 সাইডে মার্কেট, কাপড়ের মার্কেট বসাই দিছে, যে এটা মনে হইতেছে কি যেটা মার্কেটের উপর আমরা গাড়ি নিয়ে যাইতেছে। আসলে ওইটা যে হাই রোড আমাদের মনেই হয় না, শুধু আমাদের না, যাত্রীরাও মনে করতে পারবো না এটা। ওরকমভাবেই আমরা আসি, কারণ দেখার মতো লোক এখন বর্তমানে দেশে খুব কমই আছে, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। যেমন আমি এই মানুষের উপরে দিয়ে চিপা চাপা দিয়ে গিয়ে নিজের পেটের দায়ের জন্য করি, এরকম ওরা হয়তো বা করে, ওদেরকে কেউ শাসন করে না, এভাবেই আছে। কিন্তু রাস্তার অবস্থা ভালো না। বাইক তো ঢাকা শহরে আসলে বাইকের উপরে কোনো কথাই নেই। একজন ভাড়া চালায় 30,000 টাকা বাইকের দাম, যে 30,000 টাকার উপরে লাগবে আমার লাইসেন্সটা করতে, একটা হেভি লাইসেন্স করতে গেলে। কিন্তু সে কী করে, ভাড়া চালাইতেছে, সামনে এসে বাউলি মারবো, তারও না এটা দেখবো না। আমি এত বড় একটা গাড়ি চিপাতা ঢুকাই, চিত্র চাপ লাগবো, সামনে এসে বেরিয়ে গেলে তারা আমার সাথে খারাপ আচরণ। বাকি লোক বলে কি ঠিকই আছে, ওই যে আমাদের খাসিলতের কারণে এখন আমাদের সাপোর্ট নাই, যার জন্য এই বাইকটাই অটোগুলা যদি অবৈধ যানবাহন মেন রাস্তায় না আসলে দুর্ঘটনার হার এবং আমাদের যানজট এগুলো অনেকটাই কমে যেত। মানে সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো, এরকম দেখছেন কখনো? হ্যাঁ, আমার সামনে দুর্ঘটনা একবার বালুকাতে হয়েছে, আজকের থেকে আরও 17-18 বছর আগে। ওইখানে পরে বালুকা গেলে আমরা, আগে তো নাইটের গাড়ি ছিল না, সন্ধ্যার পরে বা রাত্রে গেলে দেখতাম কি যে 1 রাস্তা 3 রাস্তা হয়ে গেছে, এরকম হইতো। তো এরকম দুঃখা খাইতে গিয়া ওই মামুনি গাড়িটার একেবারে ছাদটা এইভাবে কাইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ছিল, যে হাফ কিলো আগে ছিল ছাদ, হাফ কিলো পরে গিয়ে গাড়ি থামছে। তার মানে কেউ বোঝার ক্ষমতা ছিল না যে গাড়িটা দুর্ঘটনা হয়েছে। সবাই ভাবতো যে ছাদটা মনে কাইটা আলাদা রাইখে পরে গাড়িটা ওই জায়গায় নিয়ে গেছে, কিন্তু মূলত ছাদটা খুইলা, যে কোনো কারণে ছাদটা খুইলা গিয়া পড়ে গেছে। তখন আমি ওই গাড়ির থেকে আমি বড় জোর 50 গজ বা 60 গজে ছিলাম, পিছনে ছিলাম। না, গাড়ি সুদা গেছে, ছাদ খুলে আইসা আলাদা পড়ে গেছে। কোনো কিছুর কাছে বলতে গাড়িটা একটা বাউলি খাইছিল, হালকা একটা ছোট গাছের লোকে লাগছিল, কিন্তু লাগার পরে গাড়ি নিয়ন্ত্রণে এসে পড়ছে, কিন্তু ছাদ নিয়ন্ত্রণে নাই, ছাদ খুলে পড়ে গেছে। আমি তার 50 গজ পিছনে ছিলাম, তখন আমি দেখলাম যে কি গাড়ি ছাদ নাই, গাড়ি যাইতেছে। আমি স্টাফে বলতেছি যে দেখ ছাদ নাই, গাড়ি যাইতেছে। সামনে গিয়ে পরে গাড়িটা আস্তে করে এক চাকা নামায় গাড়িটাও জমায় ফেলাইছি ড্রাইভার, এই মামুনি গাড়ি। কিন্তু ওইটাই আমার সামনে মানে স্মরণীয় অ্যাক্সিডেন্ট দেখছি, যেটা মানে বলার মতন। আরেকটা ঘটনা করছে আমাদের আগামরা,
সেটাতে এক গাড়ি ডান সাইড দিয়ে মাইরা দিছে ট্রাকে, সেই জায়গায় 6 থেকে 7 জনের একবারে গলাই ছিল না, আজকের থেকে আরও 19 থেকে 20 বছর আগে, তখন 6-7 জনের শুধু খালি গলা কেটে নিয়ে গেছিলো এক সাইড গাড়ি। এটা শেরপুর থেকে ওই আসতেছিল, আর উল্টা রং সাইড থেকে ঠিক আছে একটা ট্রাক গেছিলো, ট্রাক গিয়ে ওর গাড়িতে মাইরা দিছিল। মাইরা দেওয়ার পরে ট্রাক মাইরা দিয়ে ওরে খাদে পড়ছে ট্রাক, কিন্তু ওর গাড়ির ডাইন মোড়ে যে যাত্রীগুলো ছিল, এই যাত্রীগুলো এইভাবে খুঁটিগুলো ভাঙা দেওয়াতে যাত্রীগুলো গলা কেটে গেছিলো। এই দুইটা ঘটনাই আমার জীবনে মানে সবচেয়ে চেয়ে খারাপ এবং সবচেয়ে চেয়ে স্মরণীয়। আপনার গাড়ি চালানো অবস্থায় কখনো এমন হয়েছে যে দুর্ঘটনা হতে যে হয়নি? আমি শ্যামলী বাংলা গাড়ি চালাই, তখন আমি গাড়ি 30 সাল পার হয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আমার গাড়ি ছিল, ঠিক আছে। তখন তো আর এখন তো 80 স্পিড, তখন কোনো স্পিডের কোনো ছিল না বা এরকম কোনো সিস্টেম ছিল না। তখন শ্যামলী বাংলা সার্ভিস প্রথম চালু হয়েছে, তখন আমি যাইতেছি আমার নতুন গাড়ি, তো গাড়ির টান ছিল পরে ফাঁকা জায়গা না হইলো 90-এর নিচে না গাড়ি টান, ওই মুহূর্তে আমার সামনের বাম চাক্কা বাস্ট হয়ে গেছে রানিংয়ে। বাস্ট হয়ে যাওয়ার পর আমি গাড়ি 2-3 বাউলি দিয়ে এরকম জায়গায় গিয়ে বাম পাশে আবার একটা পুকুর ছিল, পুকুরে সেম টু সেম মানে পুকুরের এরকম জায়গায় গিয়ে থামছে আমার গাড়ি, যে 4 আঙ্গুল যদি আর একটু যায় তাহলে আমার গাড়ি পুকুরে। ওই জায়গায় থামানোর পরে যাত্রী যা ছিল গ্যালাসের ফাঁক দিয়ে, হালুয়া গাড়ির যাত্রী তো একটু নর্মাল ক্যাটাগরি যাত্রী, ওনারা লাইন পাশ দা বাম পাশ দা ফাল পাইরা নামার পরে ওনারা আমাকে ঠিক আছে 10 টাকা 20 টাকা করে উড়াইয়া, তখনকার আমলে আমার 350 না 400 টাকা বকশিশ দিয়েছিল, শুধু এর জন্য যে আমি গাড়িটা নিয়ন্ত্রণে রাখতে পারছি, যার জন্য ওরা ভয় পাইয়া গিয়েও, মানে ওদের কাছে 20 টাকা অনেক বেশি ছিল তখনকার আমলে, আর আমার কাছেও যে 350 টাকা না 400 টাকা দিচ্ছে, এটাও কিন্তু আমার কাছে এখনকার হিসাবে 5000 টাকা সমতুল্য। ওনারা উড়াই দিয়ে দোয়া করে গেছে যে ড্রাইভার সাহেব আপনি যেভাবে গাড়িটা কন্ট্রোলে রাখতে পারছেন, আপনাদের জন্য দোয়া করি, এতটুকু বইলা গেছে। এই ঘটনাটা আমার কাছে মানে খুব রিস্কের ছিল। তো এরকম হয়েছে যে রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়ছেন? জি না, আমি কখনো এরকম কোনো স্টেপ পড়ি নাই, কিন্তু কিছুদিন আগে একটা পড়ছিলাম, আমি আনা গাড়ি চালাইছিলাম, তখন আমি বাউন্ডবাড়ির আগে আমি গাজীপুর থেকে আনা চালাইছি, তো ওইটাতে আমার সামনে গেলাস একটা ডিল মারছিল, এটা তো এই যে 5 তারিখের পরের ঘটনা, একটা ডিল মারছিল, মারার পরে যাই হোক আমার গ্যালাসটা ভাঙে নাই, কিন্তু আমার সাইড গ্যালাসটা মারছিল, সাইড গ্যালাসটা ভেঙে গেছিল, ওই ভয়ে আমি এখন এনা গাড়ি বর্তমানে চালাচ্ছি না। এই যে অনেক চালক বলে যে রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ঘটে তাদের কাছে, তো আপনার সাথে এরকম হয়েছে নাকি কখনো? না, এরকম রাস্তাঘাটে ঘটে, ওই যে বললাম যে আমাদের বালুকে আগে 3 রাস্তা দেখাইতো 4 রাস্তা দেখাইতো, তখন নাইটে গাড়ি ছিল না, এখন কিন্তু নাইটে অ্যাভেলেবেল গাড়ি হয়ে গেছে, এখন হয় না, এখন এরকম দুর্ঘটনা নাই, এখন এরকম দুর্ঘটনার বহুত কমে গেছে, এখন এরকম নাই। তারপরে তো হয় না এটা ভুল ধারণা, মাঝে মধ্যে এরকম হইতেই পারে, এরকম মাঝে মধ্যে হইতেই পারে, এরকম ঘটনা ঘটে যে, এবং আমাদেরও তো ওই যে বালুকাতে আগে ঘটতো, এখন নাই, কিন্তু এরকম ঘটে, এটা ড্রাইভাররা যে বলে এটা পুরোটা যে মিথ্যা তা না, এরকম ঘটনা ঘটে, এরকম জায়গা আছে, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ এরকম নাই, কারণ এখন সব ডিস্ট্রিক্টে নাইটের গাড়ি চলে, যার জন্য এরকম নাই। তো বর্তমান সময়ে আপনি হিনো 1J মডেলের একটি গাড়ি চালাচ্ছেন, তো এই 1J গাড়ি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। 1J গাড়ি সম্পর্কে, 1J গাড়ি তো 1J গাড়ি, সেটা জাপান তৈরি করছে, এবং জাপানের 1 পিস গাড়ি, 1J গাড়ি ওপরে গাড়ি হয় না। আগে যেমন আমরা চালাইছি হিনু 3 গাড়ি, তারপর 1J আসছে। 1J রাস্তার জন্য সেরা, কিন্তু বৃষ্টির জন্য সে খুবই দুর্বল। সে যখন বৃষ্টি আসবে সে সাপের থেকেও বেশি মোচড়াবে। বৃষ্টি আসলে প্রতিটা ড্রাইভারের মাথায় রাখতে হবে আমি 1J চালাচ্ছি। 1J চালানো মানে কি, বৃষ্টির ভিতরে সে ফলো করতে হবে যে আমি 1J চালানো মানে আমি এখন আমার গাড়িতে ব্রেক নাই, আমার এখন গাড়িতে ব্রেক নেই, আমি একজন ব্রেক ফেল গাড়ি যে অবস্থা আমার কন্ট্রোল করা উচিত, সেম বৃষ্টি আসলে 1J গাড়ি চালালে প্রতিটা ড্রাইভারে ওই নিয়মেই নিয়ন্ত্রণ করা উচিত। কারণ 1J বৃষ্টিতে ব্রেক মারলে গাড়ি মুসুর দেবে এবং ঘুরে যাবে, ওইগুলো ফলো করতে হবে আমাদের প্রতিটা ড্রাইভারেরই। তো আপনার সাথে কখনো হয়েছে নাকি বৃষ্টির মধ্যে এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আমার সাথে হয়েছে, কিন্তু হইলো ওইটা স্বাভাবিক, মানে অল্প। দেখা গেছে অনেক সময় আমি নিজে নিয়ন্ত্রণে আসি, একজন ট্রাক চালক আমার সামনে গেলো, একজন পিক আপ গেলো বৃষ্টিতে, সে তোকে দাম করে ব্রেক মারছে, তার ব্রেক হয়েছে, ওর সাথে সাথে আমি মারলে আমার গাড়িটা ঘুরে গেছে। তখন আমি চিন্তা করছি আমারটা যেভাবে নিয়ন্ত্রণে থাকা যায় ওইভাবেই মানে ব্রেকটা মারছি আর কি, হালকা ঘুরলে সমস্যা নেই। কিন্তু দেখা গেছে যে অতিরিক্ত ইমার্জেন্সি করে ফেলাইলে গাড়িটা ঘুরে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ওইগুলা বিষয়ে প্রতিটা ড্রাইভারের সতর্ক থাকা উচিত, যারা বিশেষ করে 1J চালায় তাদের ওইগুলো ফলো করা উচিত, যে 1J চালাচ্ছি বিধায় এরকম না, হ্যাঁ বৃষ্টি নেই তখন আমরা রাস্তার রাজা, কিন্তু বৃষ্টি আসলে বুঝতে হবে যে আমরা একজন রাস্তার গাধা, ওই জিনিসটা ফলো রাখতে হবে প্রতিটা ড্রাইভারের। এটা যাত্রী এসে আপনি বললো যে আমার কাছে টাকা নেই, আমাকে আমার একটু গন্তব্যস্থলে পৌঁছে দিন, সেক্ষেত্রে আপনার কি করার থেকে বা আপনি কি করেন? এরকম হয়েছে, এরকম বহুত যাত্রী নিয়ে গেছি, কারণ এখন তো আমরা কাউন্টারে গাড়ি চালাই, আগে তো আমাদের নর্মাল গাড়ি ছিল, তখন অহরহ যাত্রী আমরা এরকম নিয়ে গেছি। এরকমও যাত্রী আছে আমাদের শেরপুরে যে বাকি আরেকবার আসার সময় দিচ্ছি, কারণ সে রেগুলার যাত্রী রাখার দিছে। আর এখন আমি কাউন্টারে গাড়ি চালাই, তাতে এরকম কিছু না। এখনও যদি কোনো যাত্রী বিপদে পড়ে যায় আমাদের কাউন্টার কর্তৃপক্ষকে জানাই, কর্তৃপক্ষ ওইটার ব্যবস্থা করে দেয়। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করে তাহলে নিজের থেকে ব্যবস্থা করে হলে নিয়ে যাব, কারণ আমাদের নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে, কারণ আমাদের কোম্পানির অর্ডার আছে এবং সবারই ব্যক্তিগত স্বাধীনতা আছে। এখন আমার আত্মীয় আসলে যাবে না, সে লোকটা বিপদে পড়ছে, সে তো আমারই একজন ফ্যামিলির লোক, হইতে পারে না এরকম, যার জন্য আমরা ওইভাবে নিয়ে যাই। আমরা কাউন্টারকে কর্তৃপক্ষকে বলি, কর্তৃপক্ষ ওইরকম ভিআইপি পাওয়ার দিয়ে দেয়, না দিলে আমার পকেট থেকে দিব, সমস্যা নাই। তো তার বিপদ হোক সেটা আমরা চাই না, কোনো যাত্রীর বিপদ হোক সেটা দেয় না, সে যাত্রী হোক আর আমার আত্মীয় স্বজন হোক।
সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে ভিডিও করে বাস লাভাররা, তো তাদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? যারা ভিডিও করে, যারা আবার তারা তো ভালো ভিডিও করে এবং তাদের তো প্রশংসা করা উচিত। আর কিছু কিছু টিকটকার আছে যারা টিকটক করে, যেমন গাড়ি ওভারটেক করতেছি, আমার ওটা দেখাইতে হবে এরকম বিষয় না, এটা দুর্ঘটনার ঝুঁকি থাকে, প্রতিটা ড্রাইভারের দুর্ঘটনার ঝুঁকি থাকে। আর ওভারটেক করা মানে কি, একজনের আরেকজনের ছোটো করে দেখা। আমার সার্কিটে আমাকে ওভারটেক করে গেলো, গিয়ে ভিডিও করে দেখাইলো, এটা কিন্তু লজ্জাকর ব্যাপার। হয়তো বা আমি মানবতার খাতিরে ছাড়লাম, কিন্তু সেটা লজ্জা। আর আমি যদি তার প্রতি জিদ করি, হ্যাঁ আমার ওভারটেক করতে দিব না, তখনই কিন্তু যুদ্ধ শুরু হয়। আর যুদ্ধর ক্ষেত্রে গেলে কিন্তু একজন হারবে, একজন জিতবে। ওই বিষয়টা আমি একেবারেই ভালো নজরে দেখি না। ওই টিকটকাররা যেগুলো করে ওইটা আমি ভালোভাবে দেখি না। ওইটাকে অবশ্যই দমানো উচিত এবং নিয়ন্ত্রণে থেকে ভিডিও করুক। এমনি যারা ইউটিউবার তারা অবশ্যই যেগুলো করে প্রতিটি আমি দেখছি, আরও তো আমি দু এক জায়গায় করছি, ওরকম দেখছি যে তারা নিয়ন্ত্রণের ভিতরে আছে, তারা অতিরিক্ত কোনো কিছু করে না বা ওরকম কোনো কিছু করতে রাজি না। ওদেরগুলো ঠিক আছে, ওই অল্প কিছু শর্ট ফিল্ম করতে গিয়ে দেখা যায় কি খারাপ কিছু দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, লোক সমাজে খারাপ হয়। তো তাদেরকে একটা উদ্দেশ্য, তাদেরকে উদ্দেশ্য করেই বলি, যারা এই টিকটক করো তারা নিয়ন্ত্রণের ভিতরে থেকে করো এবং এরকম কিছু করো না। আমার গাড়ির সামনে তুমি টিকটক করতেছো, ভালো কথা, আমাকে না বললে ফট করে তুমি আমার সামনে টিকটক করতেছো, আমি কি আসলে এটা পছন্দ করলাম কিনা আমার যাচাই করার দরকার ছিল, আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। আমার ভিডিওটা তুমি ছাড়বা, আমি একজন ড্রাইভার, এরকম কিছু না যে আমি এই দেশের কিছু না। আমি তো লোক সমাজে নাও যাইতে পারি, সে আমার ভিডিও করে ছেড়ে দিল, সেটা তার লাভের জন্য ছাড়লো, কিন্তু আমি তো এটা পছন্দ করলাম না। আমাদের ড্রাইভার ভিতরে কি 5 ওয়াক্ত নামাজি লোক নাই? আমি কি মুসলমান, আমি কি নামাজ পড়ি না? সেটা তো আমি পছন্দ নাও করতে পারি, তাহলে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল না, সে তো নিল না। সে রাস্তায় দাঁড়ায় ভিডিও করে ছেড়ে দিল, আমার সার্ভিসের উপর একটা ছেড়ে দিল যে এই সার্ভিসটাই করতেছে, সে ভিউ পাওয়ার জন্য সত্যরে মিথ্যা করতেছে, মিথ্যারে সত্য করতেছে। এগুলো আসলে ঠিক না। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এতটুকু সময় ব্যয় করার জন্য। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।